মালতীর কথা শুনে রাগ একদম চরম পর্যায়ে উঠে গেল আমার। এবার আর নিজেকে শান্ত রাখা পসিবল না। সোজা মালতীকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম। তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকে নিজের শরীরের সাথে চেপে ধরেছি। এই ধরা কোনো ভালোবাসার অংশ না, এই ধরা তাকে কষ্ট দেওয়ার জন্য ধরেছি। তাকে এমনভাবে নিজের সাথে চেপে দিয়ে ধরেছি যে তার নিঃশ্বাস ফেলতে পর্যন্ত কষ্ট হচ্ছে। সে কেমন যেন ছটফট করছে, কিন্তু এতে আমার কিচ্ছু আসে যায় না। পাক সে কষ্ট। তার কত বড় সাহস হলে সে আমায় এসব কথা বলতে পারে। আজ তাকে বিশাল পরিমাণে কষ্ট দিব। সে আমার থেকে ছাড়া পাওয়ার জন্য কাতরাচ্ছে, কিন্তু আমি তো তাকে ছাড়বো না। সে আমার থেকে ছাড়া না পেয়ে শেষমেশ মুখ খুলল। আমায় ছেড়ে দেন প্লিজ, আমার খুব লাগছে। লাগুক তোর, আরো বেশি করে লাগুক। তোর কত বড় আস্পর্ধা হলে তুই এসব কথা আবারও মুখে আনতে পারিস, তাই খালি আজকে দেখব। আচ্ছা, আমি কি কোনো ভুল কথা বলেছি বলুন? অবশ্যই তুই আমাকে ভুল কথা বলেছিস। তোকে আমি আগেও বারণ করেছি যে তুই কখনো আমাকে ছেড়ে যাওয়ার নাম মুখে আনবি না। সেখানে তুই আবারও সেই কথা মুখে এনেছিস। শুধু তাই নয়, আমাকে সেই মেয়ের কাছে ঠেলে দিলে চাচ্ছিস। তোকে আজ একদম চিরতকে শিক্ষা দিয়ে দিব। আকাশ মালতীকে কষ্টদায়কভাবে তার শরীরের সাথে চেপে ধরছে। 10 মিনিটের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আকাশ তাকে ছাড়ছে না। অন্যদিকে মালতী আর থাকতে পারছে না, তার অনেক কষ্ট হচ্ছে। আকাশ তাকে এইভাবে শক্ত করে চেপে ধরায়। সে এক পর্যায়ে আর টিকতে না পেরে আকাশের গায়ে থুতনি রেখে তার ঠোঁটজোড়াগুলো দিয়ে আলতো করে আকাশের গায়ে ছোঁয়াতে থাকে। তখনই মালতী অনুভব করে তার আর কষ্ট হচ্ছে না। সে কষ্ট লাঘব করার ওষুধ পেয়ে গিয়েছে। এদিকে আকাশ তাকে এখনও চেপে ধরে রেখেছে, কিন্তু সে কিছুটা সময় পর দেখতে পায় মালতী পুরোপুরি নর্মাল। শুরুতে যেন ছটফট করছিল, এখন তেমনটা আর নেই। সে স্বাভাবিক মানুষের মতো আচরণ করছে। এটা দেখে আকাশ ভালো লাগে। মালতীর স্বাভাবিকতা দেখে সাথে সাথে তাকে ছেড়ে দিলাম। কি হলো, ছেড়ে দিলেন যে? আমায় শাস্তি দিবেন না আপনি? মালতীর কথা শুনে রাগের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য সজোরে চেপে ধরেছি, কিন্তু সে সেই শাস্তিটাকে উল্টো আরো এনজয় করেছে। মালতী, তুমি কি চাও? আমি কি সেই আবার কাচের বোতলে ফিরে যাই? না না, কখনো না। তাহলে যেন আর কোনোদিন তোমার মুখ থেকে ওসব কথা না শুনি। মনে রেখো একটা কথা, আমি তাকে কখনোই মেনে নিব না। তবে তুমি যদি তাকে ফিরিয়ে নেওয়ার জন্য আমায় ফোর্স করো, তাহলে তুমিও আমাকে হারাবে। আমাকে আর কেউ খুঁজে পাবে না, না সে না তুমি। আমি একদম ভিন্ন এক দুনিয়ায় নিজেকে সরিয়ে নিয়ে চলে যাব। এই না প্লিজ, ওসব করতে যাবেন না। তাহলে ওয়াদা করো, আমায় ছেড়ে যাওয়ার নাম তুমি আর কোনোদিন মুখে নিবে না। আচ্ছা ঠিক আছে, ওয়াদা করলাম আপনাকে ছেড়ে যাওয়ার কথা আর কখনো মুখে নিব না, কিন্তু আপনি ওসব ছাইপাশ কখনো পান করবেন না বলে দিলাম। পান করব না, তবে অন্য জিনিস পান করব। কি সেটা? দেখাচ্ছি কি পান করব। বলেই মালতীকে বিছানায় ফেলে দিলাম। তারপর তার ঠোঁটের উষ্ণতা অনুভব করতে শুরু করেছি। সে আমার আচরণে কেঁপে কেঁপে উঠছে। তাকে পুরোপুরি পাগল করে দিয়েছি আমি। সে আর থাকতে না পেরে আমায় শক্ত করে জড়িয়ে ধরেছে। তার ভাব ভঙ্গিমা দেখে বুঝতে পারলাম সে এখন বিশাল খুশি। যাক, অবশেষে তো মন খারাপটা কমেছে তার। কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিয়ে উঠে গেলাম, আর সে খাবার রেডি করতে চলে গেল। তারপর দুজনে মিলে খেয়ে নিলাম। সারাদিনে এভাবেই কেটে গেল। রাতের বেলায় ঘুমিয়ে আছি, হঠাৎ 3টা নাগাদ ঘুম ভেঙে গেল। আর তখনই ত্রিধার সেই জড়িয়ে ধরার দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। জানি না কি হয়েছে নিজের মধ্যে। ত্রিধার সেই দৃশ্য মনে পড়তেই অটো পানি ঝরছে চোখ থেকে। কোনো মতেই যেন সেই দৃশ্য নিজের স্মৃতি থেকে দূর করতে পারছিলাম না। মেয়েটার কথা অতিরিক্ত মনে পড়ছে। চোখ জোড়া বেহায়াপনা শুরু করেছে মেয়েটার জন্য। নিজের অদ্ভুত আচরণ দেখে নিজেকে নিজেই একটা প্রশ্ন ছুড়ে মারলাম। এই মন, তুই কেন কাঁদছিস? তুই কি এখনো সেই পাষাণ মেয়েটাকে ভালোবাসিস? মন কোনো উত্তর দিচ্ছে না, নীরবভাবে কেঁদেই চলেছে। তার মানে এখনো সেই মেয়েটার জন্য মনের ভিতরে কোথাও না কোথাও জায়গা রয়েছে। এসব ভেবে কান্নার মাত্রাটা আরো বেড়ে গেল। কোনো মতে কান্না থামাতে পারছি না। ঠিক তখনই মালতী ঘুমের ঘোরে নড়ে ওঠে।
আর অপর পাশ থেকে ঘুরে আমার দিকে তার শরীর মুভ করে। তখনই মালতীর চেহারার দিকে নজর পড়ে আমার। মালতীর ঘুমন্ত চেহারার দিকে নজর পড়তেই মুহূর্তের মাঝে আমার ভিতর থেকে সমস্ত কষ্ট কোথায় যেন উধাও হয়ে যায়। আমি তাড়াতাড়ি মালতীকে ঝাপটে জড়িয়ে ধরে বুকে নিয়ে নিই। ভিতরে কেমন যেন একটা শান্তি অনুভব হচ্ছে। না, আমি ত্রিধাকে কখনোই ক্ষমা করব না। যে বর্তমানে আমার বুকে অবস্থান করছে সেই মানুষটাই এই জায়গার আসল হকদার। তাকে কখনো তুচ্ছ করব না আমি। এসব নিয়ে ভাবছিলাম, কিন্তু হুট করে কিভাবে যেন ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখি মালতী আমার পাশে নাই, আর সে যেখানে ঘুমিয়েছে সেই জায়গাটাতে একটা সাদা কাগজ পড়ে আছে। বুকের ভিতরে ধূপধুপানি শুরু করে গেল। এমন দৃশ্য দেখে তাড়াতাড়ি কাগজটা হাতে উঠিয়ে নিলাম। তারপর সেটা খুলতেই বড় বড় অক্ষরে লেখা 2টা লাইন চোখের সামনে ভেসে উঠল, যেটা দেখে আমার ভিতর ভূমিকম্পের মতন করে কম্পন করে উঠল। আপনি না অনেক দুষ্টু হয়ে গেছেন। এইভাবে জড়িয়ে ধরেছেন কেন রাতের বেলায় আপনি আমায়? আমার অগোচরে আপনি আমায় এইভাবে জড়িয়ে ধরলে আমার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। কি? তার মানে মালতীও রাত জেগেছিল? ভিতরে ভিতরে একটা ভয় কাজ করছে, কারণ সে জেগে থাকলে নিশ্চয়ই আমায় কাঁদতে দেখেছে ত্রিধার জন্য, যার কারণে তার সাথে হয়তো আমার সম্পর্কের ফাটল ধরতে পারে। মাথায় যেন কিছুই কাজ করছে না। তাড়াতাড়ি উঠে চলে গেলাম রান্নাঘরে। আমি জানি মালতী রান্নাঘরেই আছে, তবে শুরুতে চিঠিটা দেখে ভেবেছিলাম যে মালতী হয়তো আমায় ছেড়ে চলে গেছে। খানিকক্ষণের জন্য তো ব্যাপক ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তবে যাক, যেটা নিয়ে ভয় পেয়েছি তেমন কিছুই হয়নি। টেনশনের মাত্রাটা কিছুটা কমেছে, তবে পুরোপুরি কমেনি। কারণ সে যদি রাতের বেলায় আমায় কান্না করতে দেখে, সেটা নিয়ে হয়তো তার মনে বিশাল একটা আঘাত আসবে। তাড়াতাড়ি রান্নাঘরে এসে মালতীকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই যে মহাশয়, কি হয়েছে? কি হয়নি বলো? তুমি তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলে। কেন, কাগজটা দেখে মনে হয়েছে যে আমি আপনাকে ছেড়ে পালিয়ে গিয়েছি? হুম। আরে, ওসব কিছু নিয়ে টেনশন করবেন না, আমি ওসব কিছুই করব না। না করলেই ভালো। আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? তুমি জানলে কি করে যে রাতের বেলায় তোমায় আমি জড়িয়ে ধরেছি? ও মা, এটা কোনো কথা হলো? এখানে না জানার কি আছে বলুন তো? আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আপনি আমায় পাজাকোলা করে জড়িয়ে ধরে রেখেছেন। তখনই বুঝতে পেরেছি যে মাঝরাতে আপনি আমায় বুকে নিয়েছেন, কারণ রাতে তো শোয়ার সময় তেমন কোনো কন্ডিশন ছিল না। তার মানে কি তুমি জাগনা ছিলে না? এই যে, আপনার মাথা হয়তো নষ্ট হয়ে গিয়েছে। রাত জেগে থাকবো কি করতে? কোনো মানুষ না ঘুমিয়ে বেহুদা রাত জেগে থাকে? মালতীর কথা শুনে এবার মাথা থেকে সমস্ত টেনশন আপনা আপনি নেমে গেল। হয়তো আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা, বাদ দাও সেসব কথা। এখন বলো, নাস্তা কি বানাচ্ছ? কি আর, রুটি বানাবো আর ডিম অমলেট করে দেব, কারণ পরোটা জিনিসটা মানুষের অনেক ক্ষতি করে। আচ্ছা ঠিক আছে, তবে শোনো, দুপুরে রান্না টান্না কোনো কিছুই করতে হবে না। কেন রান্না করতে হবে না কেন? কারণ তোমায় আজকে সাথে করে নিয়ে অফিসে যাব। মালতী আকাশের কথা শুনে হেসে দেয়। কি হলো, হাসছো কেন? কারণটা হলো আপনার ভেতরে আমাকে নিয়ে ভয় ঢুকে গেছে, যে কখন না কখন আমি আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে যাই। মালতীর কথা শুনে চমকে উঠলাম। মালতী একদম সঠিকটাই ধরেছে। আজ কেন জানি মেয়েটাকে নিয়ে বিশাল ভয় হচ্ছে। মনে হচ্ছে যেন মেয়েটাকে চোখের আড়াল করলেই সে হারিয়ে যাবে। তাই তাকে সাথে নিয়ে অফিসে যাওয়ার প্ল্যান করেছি। এই যে, এত চাপ নেওয়ার কিছুই নেই, আমি নাস্তা বানিয়ে রেডি হয়ে থাকবো, পরে সাথে করে নিয়ে যেন আমাকে। মেয়েটার কথা শুনে এখনো থ হয়ে দাঁড়িয়ে আছি। আমার একটা কথাই বুঝে আসে না, যে মেয়েটা আমার মনের ভিতরের অদৃশ্য খবর পায় কি করে সম্ভব আমার ভিতরের সমস্ত কিছু একদম নিখুঁতভাবে বুঝে ফেলা। মালতী কি সত্যিই কোনো মানুষ, নাকি সে মানুষরূপী অন্য কেউ, নাকি খোদা তাকে মানুষের মন পড়ার স্পেশাল ক্ষমতাটা দিয়েছে? কিছুই তো বুঝে উঠতে পারছি না।
তখনই মালতী আবার বলে ওঠে, এই যে গিয়ে রেডি হয়ে নিন, আমায় নিয়ে ভাবতে গেলে আপনার যুগ যুগান্তর পার হয়ে যাবে। সো তাড়াতাড়ি রেডি হয়ে টেবিলে বসুন, নাস্তা বানাতে আর বেশি সময় লাগবে না। বাধ্য ছেলের মতন রান্নাঘর থেকে চলে এলাম। এখন মালতীকে নিয়ে আর ভাবার মতন সাহস করতে পারছি না, কারণ নিজেকেই এখন নিজের কাছে অবাক লাগছে। কাকে ধরে নিয়ে এসেছি আমি ঘরে, যাকে কিনা কিছু বলার আগে সে আমার ভিতর বাহির সবটাই বুঝে ফেলে। রান্নাঘর থেকে বেরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব নিয়ে ভাবছিলাম, না ভাববো বলা সত্ত্বেও তখনই আবার মালতীর ডাক পড়ে। এই যে আপনি এখনো সেখানে দাঁড়িয়ে সেসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছেন? আপনার কি আজ অফিসে যাওয়ার নিয়ত নেই নাকি? আছে তো। তো গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছেন না কেন? মালতীর কথা শুনে আকাশ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, সোজা ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে মালতী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, মানুষটা সত্যি আমায় পাগল করে ছেড়ে দিবে। সে কখন বলেছি গিয়ে ফ্রেশ হয়ে নিতে, তিনি সেই কথা না শুনে রান্নাঘর থেকে বেরিয়ে হাবলার মতো দাঁড়িয়ে আছে। মানুষটিকে নিয়ে আর পারা যায় না। এদিকে আকাশ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়, তারপর ব্যাগ গুছিয়ে নিয়ে নাস্তার টেবিলে এসে বসে। মালতী নাস্তা রেডি টেবিলে হাজির করে। নিন, নাস্তাটা সেরে নিন, আমি 2 মিনিটে রেডি হয়ে আসছি। কেন, তুমি খাবে না? খেয়ে নিব, আপনি টেনশন করতে যাবেন না আমার খাবার নিয়ে। মালতী রেডি হতে চলে যায় রুমে। এদিকে আকাশ না খেয়ে বসে আছে। না, একা একা খাবো না, মেয়েটা আসুক তারপর একসাথে খাবো। যেই ভাবা সেই কাজ। মালতী এসেছে তারপর খাবার মুখে দিয়েছি। আপনাকে নিয়ে আর পারা যায় না। আমাকে নিয়ে খেতে হবে বলে কোনো কথা আছে নাকি বলুন তো? আছে। তুমি ভালো করেই জানো যে তুমি যেদিন থেকে আমার লাইফে এসেছো সেদিন থেকে একা কখনো খাবার খাইনি। সো এবার চুপচাপ খেতে বসো। ঠিক আছে মহাশয়। দুজনে খাওয়া শেষ করে গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। অফিসে বসে বসে কাজ করছি, আর মালতী আমার কেবিনে বসে বসে পায়চারি করছে। মেয়েটাকে দেখেই বুঝে গেলাম তার এই রুমে বন্দি থাকায় কেমন যেন বোরিং লাগছে। মালতী, তুমি একটা কাজ করো, তুমি কেবিন থেকে বেরিয়ে সারাটা অফিস ঘুরে ঘুরে দেখো, আর আমি বসে বসে কাজ করি, তাহলে তোমার আর বোরিং লাগবে না। মালতী আমার কথা শুনে চোখ পাকিয়ে তাকিয়ে আছে আমার দিকে। কি হয়েছে মালতী? না না, কিছু না। ঠিক আছে, যাও অফিস ঘুরে ঘুরে দেখো। আচ্ছা। মালতী কেবিন থেকে বেরিয়ে অফিসের গণ্ডিতে ঘোরাফেরা করছে, আর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তখনই পিয়ন এসে বলে, স্যার, আপনার সাথে কেউ একজন দেখা করতে চাই। ল্যাপটপে কাজ করতে করতে পিয়নকে বললাম, ঠিক আছে, কেবিনে পাঠিয়ে দিন। পিয়ন কথা মতন চলে গেল। বসে বসে কাজ করছিলাম, তখনই কেবিনের দরজা খুলে কেউ একজন ভিতরে প্রবেশ করে। ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে দরজার দিকে তাকাতেই চোখ জোড়া কপালে উঠে গেল, কারণ মানুষটার কেউ না, সে হলো ত্রিধা। এই যে আপনি এখানে কি করছেন? আমি তাকে এটা বলতে না বলতেই সে এসে আমার পা ঝাপটে জড়িয়ে ধরল। আকাশ, আমায় ক্ষমা করে দাও তুমি, প্লিজ। তুমি আমায় এভাবে অস্বীকার করিও না। বিশ্বাস করো, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে সেদিন কথা ভেবে, যে তুমি আমায় চিনতে অস্বীকার করেছো। এই যে পা ছাড়ুন। আর কে আপনি? কি কাজে এসেছেন তাই বলেন। আকাশ, আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি। আমার তোমাকে প্রয়োজন, বিশ্বাস করো, খুব প্রয়োজন তোমাকে আমার। কিন্তু আমার তো আপনাকে প্রয়োজন নাই। ও আকাশ, প্লিজ তুমি এভাবে বলিও না। আমার খুব কষ্ট হচ্ছে তোমার জন্য। আমার তোমাকে চাই আকাশ, আমার তোমাকে চাই। তোমায় না পেলে মরে যাব আমি। কেন তখন মনে ছিল না? মনে পড়ে সেদিনগুলোর কথা, যেদিন আমিও আপনার পায়ে ধরে হামাগুড়ি খেয়েছিলাম ভালোবাসার জন্য, কিন্তু আপনি আমায় জুতোর বাড়ি দিয়েছেন, আর আজকে আপনি এসে আমার পায়ে পড়ছেন ভালোবাসার জন্য। আকাশ, আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি তোমায় ছেড়ে দিয়ে। আমি সত্যি অনেক ভুল করে ফেলেছি তোমার সাথে ওরকম আচরণ করে। যা করা আমার কখনোই উচিত হয়নি। বিশ্বাস করো, তখন আমি অন্ধ ছিলাম। আমি তোমার সত্যিকারের ভালোবাসাকে না বুঝে নিশানের কাছে গিয়েছিলাম, কিন্তু সে আমার জীবনটাকে একদম নরক বানিয়ে দিয়ে চলে গেছে। আমার জীবনটা এখন একদম অন্ধকারে ভর্তি হয়ে গেছে। আমার তুমি নামক আলোর দিশারিটাকে খুব প্রয়োজন এখন আকাশ। ত্রিধার কথা শুনে চরম লেভেলের রাগ উঠছে।
ইচ্ছে করছে ঠাটিয়ে কয়েকটা লাগিয়ে দিতে, কিন্তু না, এই মেয়ের গায়ে আমি কখনোই হাত তুলব না। এই যে প্লিজ, আপনি এখান থেকে চলে যান। আমার আপনাকে কোনো প্রয়োজন নেই। আমি যেমন আছি বেশ ভালোই আছি। ও আকাশ, প্লিজ তুমি আমায় একটা বারের জন্য ক্ষমা করে দাও না প্লিজ। আমি তোমার পা দুটো ধরে কুড়ো জোর ক্ষমা চাইছি। তোমার কাছে আসা ছাড়া আমার আর কোনো জায়গা নেই যাওয়ার, বিশ্বাস করো। নিশান আমাকে একদম নষ্টা মেয়ে বানিয়ে দিয়েছে। যেখানেই যাই মানুষ আমায় বাজে কথা বলে। আমার একটা আশ্রয় চাই প্লিজ। কেন আমায় ছেড়ে না নিশানের কাছে আশ্রয় নিয়েছিলেন? আর তাছাড়া আপনার ভালোবাসার মানুষ আপনাকে নষ্টা বানিয়েছে কি করে? তোমায় ছেড়ে যাওয়ার পর তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সে আমায় বিয়ে করেনি, কারণ সে বলেছিল তোমার সাথে আবার কিছু হয়েছে। আমি তাকে অনেক বোঝানোর ট্রাই করেছি, কিন্তু সে বুঝতে রাজি না। আমি আর কুল কিনারা না পেয়ে অবশেষে তাকে বলেছি যে সে চাইলে আমার সতীত্ব যাচাই করতে পারে। তখন সে রাজি হয়ে যায়। এরপর তার সাথে আমার অনেক কিছুই হয়। সে আমার সমস্ত কিছুই হাতিয়ে নেয়, কিন্তু তারপরে সে আমার সাথে চিট করে। সমস্ত কিছুর পর যখন তাকে আমি বিয়ের কথা বলি, তখন সে আমাকে বলে সে নাকি আমার ব্যবহার করার জন্য আমার সাথে রিলেশনে এসছে। পরে সে আমায় ছেড়ে চলে যায়। এরপর থেকে আমার জীবনে কাল নেমে আসে। আমার পরিবারও আমায় আশ্রয় দেয়া থেকে বঞ্চিত করে। বিশ্বাস করো, তখন বুঝতে পেরেছিলাম কে আসল আর কে নকল। আমি হীরাকে কাচের টুকরো ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছি, আর সেই কাচের টুকরোটাই আসলে হীরা ছিল। আমার বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছে আকাশ, কিন্তু আমি তোমার কাছে ফিরে এসেছি। প্লিজ তুমি আমায় বুকে তুলে নাও। এই যে মিস ত্রিধা, সুযোগটা না সবার জন্য বারবার আসে না। কম কাঁদাননি আপনি আমায়। বালিশে মুখ চেপে কান্না করেছি আপনার জন্য, কিন্তু আপনি আমার সাথে পাষাণের মতন আচরণ করেছেন। আপনার সেই কঠোর ব্যবহার আমার এখনো চোখে ভাসে। এখনো ভুলতে পারিনি আপনার সেই কঠোর ব্যবহার। আকাশ, আমি সত্যি সরি। আজকের পর আর কোনোদিন তোমার সাথে ওরকম ব্যবহার করব না। সব সময় তোমায় ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করব। আমার আর কোনো কিছুই চাই না। আমার শুধু তোমায় পায়ের নিচে এক চিলতে পরিমাণ মাটি চাই। সরি, সেটা অসম্ভব। হ্যাঁ, মেনে নিতাম আপনাকে, যদি আপনি আমার ভালোবাসাকে অপমান না করে সুন্দরভাবে চলে যেতেন। হ্যাঁ, মেনে নিতাম আপনাকে, যদি আপনি আমার সাথে অন্তত কঠোর ব্যবহারটুকু না করতেন। হ্যাঁ, মেনে নিতাম আপনাকে, যদি আমি আপনার কাছে ভালোবাসা চাওয়াই তার পরিবর্তে জুতোর বাড়ি না দিতেন, আমার খারাপ সময় নিয়ে উপহাস না করতেন। আমি আবারও বলছি, হ্যাঁ, আমি আপনাকে মেনে নিতাম, যদি আপনি আমার ভালোবাসাকে জুতোর বাড়ি দিয়ে অসম্মান না করে নিজের সতীত্ব হারিয়ে আসতেন, তাহলে মেনে নিতাম। কিন্তু আপনি তো আমায় জলজ্যান্ত পুঁতে দিয়ে চলে গেছেন। বিশ্বাস করেন, আপনার সতীত্ব আমার কাছে এক বিন্দু পরিমাণ মাইনে রাখে না, কারণ আপনাকে আমি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম। আমি সমস্ত কিছু ভুলে গিয়ে এখন আপনাকে মেনে নিতাম, কিন্তু আপনি তো আমায় মেনে নেওয়ার জন্য জীবিত ছেড়ে যাননি। আপনি আমায় আপনার পায়ের নিচে ফেলে কোচলে মেরে দিয়ে গেছেন। আপনাকে আপন করে নেওয়ার মতন কোনো অবশিষ্ট আর বাকি নেই আমার কাছে। সো প্লিজ চলে যান এখান থেকে। ও আকাশ, আমায় একটু আশ্রয় দাও না তোমার পায়ের নিচে। তুমি আমায় ফিরিয়ে দিলে আমার মরা ছাড়া যে আর কোনো গতি নেই। আপনার গতি কত দূর সেটা আমায় বহু আগেই বুঝিয়ে দিয়ে গেছেন। আর বড় কথা, নিজের গায়ে কলঙ্ক লাগার পরে কি না আমার ভালোবাসা উপলব্ধি করেছেন। এর আগে কোথায় ছিল আপনার ভালোবাসা? যখন পাষাণের মতন ছেড়ে চলে গিয়েছিলেন, তখন ভাবা উচিত ছিল আপনার এসব কথা। সো সরি, আমি আপনাকে গ্রহণ করতে পারবো না। যে কিনা ভালোবাসাকে অপমান করে চলে গিয়ে অন্যের কাছে নিজের সতীত্ব বিলিয়ে দেয়, সেই নারীকে আমি কখনোই গ্রহণ করব না। তাহলে তুমি যে বিয়ে না করে পতিতাকে ঘরে পুষে রেখেছো, তার বেলায় কি হবে? আমি তো ইচ্ছায় নিজের সতীত্ব নষ্ট করিনি। কারোর কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য নিজের সতীত্বের পরীক্ষা দিয়েছি, কিন্তু সে তো নিজ ইচ্ছায় শত শত পুরুষের কাছে নিজের শরীর বিলিয়ে দিয়ে। ত্রিধার মুখ থেকে মালতীর সম্পর্কে এমন বাজে কথা শুনে মাথার রক্ত যেন টকবক করে বলকাতে শুরু করেছে। সাথে সাথে ত্রিধার কাছ থেকে পা ছাড়িয়ে নিয়ে
ধ্রাম করে আঘাত করে বসলাম পা দিয়ে তার শরীরে। শেষমেশ বাধ্য করল এই মেয়ে তার গায়ে আঘাত করতে। এই মেয়ে, এক্ষুনি বের হ আমার রুম থেকে, না হয় তোকে এখন আস্ত পুঁতে ফেলবো। আকাশ, প্লিজ এমন কঠোর বিচার করিও না তুমি আমার উপর। তোর কঠোর বিচারের গুষ্টি মারি বলে ত্রিধার হাত চেপে ধরে টানতে টানতে তাকে কেবিন থেকে বের করে দিলাম। তখনই দেখি মালতী কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে। মালতীকে দেখে থতমত খেয়ে গেলাম। তার মানে সে আমার আর ত্রিধার সমস্ত আলাপ দরজায় দাঁড়িয়ে থেকে শুনেছে। বুকের ভিতরে ধূপধূপানি শুরু হয়ে গিয়েছে আমার, কারণ মালতীকে দেওয়া কথা আমি রাখতে পারিনি যে তার চোখ থেকে কখনো অশ্রু ঝরতে দিব না আমি, তার মুখের হাসি কখনো বিলীন হতে দিব না আমি। কিন্তু আজকের এই আচরণে হয়তো মালতীকে হারাতে হবে আমার। সে মুখ চেপে ধরে এক দৌড়ে সোজা ওয়াশরুমের ভিতরে ঢুকে দরজা লক করে দেয়। মালতীর এমন আচরণে আমার দুনিয়াদারি চরকির মতন ঘুরপাক খেতে শুরু করে। তার আচরণে বুঝতে পারলাম সে হয়তো নিজের বড়সড় কোনো ক্ষতি করে ফেলবে। আমার চোখ থেকে টুপটুপ করে পানি ঝরতে শুরু করেছে। ঠিক তখনই ওয়াশরুমের ভিতরে থেকে বিকট একটা আওয়াজ কানে আসে। তার মানে মালতী নিজের সাথে কোনো খারাপ কিছু করেছে। তাড়াতাড়ি দৌড়ে ওয়াশরুমের দিকে চলে গেলাম। ওয়াশরুমে প্রবেশ করব, তখনই দেখি ভেতর থেকে দরজা আটকানো। ভিতরটা সাথে সাথে মোচড়ে উঠে দরজা বন্ধ দেখে দরজায় বাড়ি দিয়ে মালতীকে ডাকতে শুরু করলাম। মালতী দরজা খুলো, কিন্তু মালতী কোনো সাড়া শব্দ করছে না। মালতীর কোনো সাড়া শব্দ না পেয়ে মনের ভিতরে কু ডাকতে শুরু করেছে। সারা শরীর ঘামতে শুরু করেছে। তাড়াতাড়ি পিয়নকে ডেকে বললাম দরজার লক ভেঙে ফেলতে। সে তাড়াতাড়ি গিয়ে হাতুড়ি নিয়ে আসলো। তারপর সেই হাতুড়ি দিয়ে দরজার লকের মাঝে ধাম ধাম দুটো বাড়ি দিতেই দরজা খুলে গেল। সোজা দৌড়ে ভিতরে চলে গেলাম। ভিতরে যেতেই দেখি মালতী চুপচাপ বেসিনের সামনে দাঁড়িয়ে আছে। আর একটু সামনে যেতেই চোখে পড়ল বেসিনের উপরে সেট করা আয়নার দিকে। আয়নায় ফাটল ধরে আছে, আর সেই ফাটল থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। এমন দৃশ্য দেখে অস্বাভাবিক রকমের ভয় কাজ করছে ভিতরে। আর ঠিক সেই সময় মালতী ঢুলে ফ্লোরের উপরে পড়ে যায়, কিন্তু তাকে আমি পড়তে দেইনি। দৌড়ে গিয়ে মালতীকে নিজের বাহুতে নিয়ে নিয়েছি। মালতীকে বাহুতে নিতেই পাশ থেকে পিয়ন চেঁচিয়ে বলে উঠল, স্যার, ম্যামের হাত থেকে অনেক রক্ত পড়েছে। পিয়নের কথা শুনে মালতীর হাতের দিকে নজর গেল। তার হাত থেকে ঝর্ণার মতন চিরচির করে রক্ত বের হচ্ছে। এই মালতী, কি করেছো তুমি নিজের সাথে? তেমন কিছুই না, জাস্ট আয়নার মধ্যে নিজের হাতটা সজোরে আঘাত করেছি। কি? সাথে সাথে মালতীর হাত ধরে উপরে উঠলাম। মালতীর হাতের নরম মাংসপেশি অনেকখানি কেটে গেছে। এসব দেখে মাথা আরো ঘুরতে শুরু করে আমার। ভিতরে খালি একটাই জিনিস বাড়ি খাচ্ছে, যে মালতীর যদি কিছু হয় তাহলে আমি শেষ। তাড়াতাড়ি মালতীকে কোলে নিয়ে নিলাম। তারপর তাকে কোলে নিয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখি ত্রিধা দাঁড়িয়ে আছে। ত্রিধাকে দেখে এমন ভয়ঙ্কর রাগ কাজ করছে নিজের ভিতরে, যা বলে বোঝাতে পারবো না। সাথে সাথে পিয়নকে ডেকে চেঁচিয়ে বললাম, এই বদমাস মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করেন এক্ষুনি, না হয় আপনার চাকরির 12টা বাজিয়ে দিব আমি। আমার কথা শুনে পিয়ন তাড়াতাড়ি ত্রিধাকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিল। আর আমি মালতীকে কোলে করে নিয়ে অফিস থেকে বেরিয়ে গাড়ির কাছে চলে আসলাম। তারপর তাকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট করব। তখনই ত্রিধা আমার গাড়ির জানালার কাছে এসে বলে, এই নষ্টা মেয়ের জন্য এত অপমান করলে তুমি আমায়, দেখবে এই মেয়েই তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। ত্রিধা, মুখ সামলে কথা বলো, আর আমার চোখের সামনে থেকে দূর হ, না হয় সোজা গাড়ির নিচে পিষে মেরে ফেলবো। তোর মতন দেমাগি মেয়ে এখন আমার গাড়ির চাকার তলে থাকে। তারপর সোজা গাড়ি স্টার্ট করে হাসপাতালে চলে আসলাম মালতীকে নিয়ে। মালতী পুরো বেহুশের মতন হয়ে আছে, 3 সেলাই পড়েছে তার হাতে। সমস্ত কিছু সেরে মালতীকে নিয়ে সোজা ঘরে চলে আসলাম। বাড়িতে এসে মালতীকে কোলে উঠিয়ে নিয়ে রুমে চলে গেলাম। আমাদের বিছানায় শুইয়ে দিয়েছি তাকে। বিছানায় শুইয়ে দিতেই সে ঘুমিয়ে পড়ে। এদিকে আমি তাকে জড়িয়ে ধরে তার সাথে শুয়ে আছি।
কলিজাটা যেন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে আমার মালতীর অবস্থা দেখে। তাও নিজেকে সামলে রাখার চেষ্টা করছি। মালতীর সাথে শুয়ে থেকে আমারও চোখ লেগে এসেছে।